কৌতূহলী রাজকন্যা বিনা অনুমতিতে চলে আসে পৃথিবীতে, কিন্তু এক পাখির শরীরে আটকা পড়ে যায়। সুন্দরী পরী হয়ে যায় কালো রঙের এক পাখি। কি আছে তার ভাগ্যে জানতে হলে দেখতে থাকুন। বিষাদ আর মায়ার মিশ্রণে এই গল্পটি রাজ্যে হারিয়ে যায়। আর আপনারা যদি দেখ তাহলে আপনারা যদি দেখতে চান, তাহলে আপনার পছন্দের নাম নির্বাচিত নাম নিয়ে তৈরি হবে আর একটি অসাধারণ গল্প। চলুন চলুন শুরু করি। একটা রাজ্য যেখানে কোনো রাত আসে না, আকাশে কখনো সূর্যই দেখা যায় না। কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ রাজ্যটা পৃথিবীর কোনো রাজ্য নয়, এটি পরীদের রাজ্যে লোহারোক। এই রাজ্যটা পৃথিবী থেকে যোজন যোজন মাইল দূরে, আর রাজ্যটা একটা তারায় গড়ে উঠেছে। জ্বলন্ত আগুনের তারা নয়, বরং তীক্ষ্ণ উগ্ধ আলোকিত রাজ্য, যার আকাশ যেন স্বপ্নের ক্যানভাস। আকাশে ভেসে থাকা রূপালী মেঘের আলো প্রতিফলিত হয়ে 7 রং ছড়ায়। আর সেই রাজ্যের রাজপ্রাসাদ সাদা মার্বেল ও আলোর ঝলকানি দিয়ে তৈরি। বাগানে ফুটে থাকা ফুল, যা প্রতিটি পাপড়ি আলোয় ফোঁটা ধরে রাখে। রাজ্যের নদীগুলো এতটাই স্বচ্ছ যেন তরল হীরা বয়ে চলেছে, আর পরীদের রূপ যেন আলোর মোড়কে মোড়া কিছু মায়াবী তারা। পরীরা তাদের উজ্জ্বল ডানায় ঘুরে বেড়াচ্ছে, তাদের হাসি আকাশের আলোর ঝিলিক ছড়ায়। এই রাজ্যের রাজা আমির ছিল প্রচুর প্রতাপশালী। তার নাম শুনলে জিনেরা কাঁপতে থাকে। তবে আরেক গল্প, এই গল্পে রাজা আমিরের মেয়ে লোহা লোকের একমাত্র রাজকন্যা মাইমার গল্প। রূপে গুণে অনন্য ছিল রাজকন্যা মাইমা। তার গানের গলায় এতটাই মধুর ছিল যে গান গাইতে শুরু করলে সুর পুরো রাজ্যে প্রতিদিনে হতে লাগে। নিস্তব্ধ হয়ে যায় সবাই, সব কাজ ফেলে শুনে রাজকন্যার গান। রাজকন্যার গানে পাল্টে যায় প্রকৃতি। সবাই বলতো সুবহান আল্লাহ। লোহা লোকের নূরের সঙ্গে সুর দুইজন মিলে সব রাজ্যের মিলে আমাদের রাজ্যেই সেরা। কিন্তু সেরা গান জানলে তো চলবে না, জানতে হবে পুরো বর্ষ জগতের গান, কারণ রাজকন্যাদের অনেক দায়িত্ব থাকে। 18 বছর পা দেওয়ার পর রাজা আমির আদেশ দিলেন, এখন সময় হয়েছে, রাজকন্যা মাইমাকে বিদ্যা শিক্ষার জন্য পাঠানো হবে নূর কিরণ শিক্ষালয়ে। রাজকুমারীও খুব উৎসাহী, নতুন কিছুর প্রতিদান আকর্ষণী অধর্ম। রাজকন্যা পাঠানো হলো নূর কিরণে। এটা আরেকটি তারায় গড়ে ওঠা একটা বিশাল বিশ্ববিদ্যালয়। পুরো তারা জুড়ে এই বিশ্ববিদ্যালয় এতটাই বড় ও রাজকীয়। আর রাজগুলো হবে না কেন? পরীদের যত রাজ্য আছে সব রাজ্য, সব রাজপুত্র আর রাজকন্যারাই পড়তে আসে এখানে, নেয় পুরো ভ্রমণ্ডের শিক্ষা। আর এখানের প্রধান শিক্ষক ছিল সোহাপরী। তিনি ছিলেন অগাধ জ্ঞানের ভাণ্ডার, যেন জীবন্ত এক সাইটোপিডিয়া। তিনি পরীদের শেখায় আকাশের রহস্য, মন্ত্রের শক্তি ও জীবনের দর্শন। রাজকন্যা মাইমা নূর কিরণে এসে দেখে তার মতো আরও কত রাজকন্যা রাজপুত্ররা এখানে এসেছে পড়াশোনা করার জন্য। পরীদের রাজকন্যারা এতটাই সুন্দর যেন একজনের চেয়ে আরেকজন বেশি সুন্দর, আর রাজপুত্ররা এতটাই সুদর্শন যে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। কিন্তু তার চেয়ে বড় কথা, প্রত্যেকেই নানা রকম বিশেষ গুণের বাহক। মাইমার গুণ যেমন গান গাওয়া, কেউ পারে আকাশে রং তুলে আকাশে আঁচড় দিয়ে ছবি পাল্টে দিতে, কেউ পারে গাছে ফুল ফোটাতে, কেউ বা ডাকলে চলে আসে হাজারো পাখি। সবাই এখানে আসে সোহাপরী তত্ত্বাবধানে তাদের গুণকে আরও পরিবর্তন করতেন। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু এত কিছুর মধ্যেও মাইমা বুঝতে পারে কেউ একজন তাকে দেখছে আর চোখে। সেহন রাজের রাজকুমারটা যে রঙের জাদুতে নতুন প্রাণী তৈরি করতে পারে বুঝতে পারে। মাইমা কিছু বলতে পারে না, তার কাছে নিজের দক্ষতা বৃদ্ধিটাই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একদিন জানতে পারলো এক চমকপ্রদ তথ্য। সোহাপরী নূর কিরণের সব পুত্র রাজকন্যাদের নিয়ে জিনদের কথা শেখাচ্ছিল। জিনেরা কীভাবে রূপ পরিবর্তন করতে পারে, জিনদের জগৎ কোথায়, তাদের পরিবেশের স্বচ্ছতা কেন, এইভাবে চিনতে হবে জিনদের। কিন্তু এর মধ্যে
বলে বসলেন, এছাড়াও আরেকটা জাতি আছে যারা হচ্ছে মানব জাতি। এই জাতির জিন বা পরীদের মধ্যে অলঙ্কের কোনো ক্ষমতা নেই। এরা আগুন বা আলোর তৈরি না, মাটির তৈরি। খুবই সাধারণ মনে হলেও আল্লাহ এই জাতিকে দিয়েছেন অন্য সব জাতির উপর শ্রেষ্ঠত্ব। এই মাটির তৈরি জাতির ভিতর পাঠিয়েছে সারা মহাবিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ যাকে বন্ধুর মর্যাদা দিয়েছে, বিশ্বনবীর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সোহাগ পড়ে বলেই চলেছে কীভাবে সেখান থেকে পরী ও জিনদের কাছে কোরআনের বাণী এসেছে। মাইমা হারিয়ে গেছে তার অজানা গল্প জগতে। মাটির তৈরি একটি জাতির ভিতর কী আছে তারা আমাদের চেয়েও শ্রেষ্ঠ? রাজকন্যা মাইমার কৌতূহল কার ঘুম কেড়ে নিল। বাবার কাছেও কোনোদিন শোনেননি মানুষের কথা। সে আর থাকতে পারলো না, চলে গেল সোহাপরীর কাছে। বলল, সোহাপরী, আমাকে কি মানুষদের সম্পর্কে আরও বলতে পারেন? মানুষের রাজ্য পরিচিত নামে তারাটা কেমন? সোহাপরী হেসে দিলেন, বললেন, রাজকন্যা মাইমা, জিনদের রাজ্যের আগুনের তৈরি, কারণ জিনেরা আগুনের, পরীদের রাজ্যে আলোর তৈরি, কারণ আমরা আলোর তৈরি। ঠিক তেমন মানুষের রাজ্য তাদের মধ্যেই মাটির তৈরি। সেটা কোনো তারা নয়, একটি গ্রহ। সূর্য নামের তারার চারিদিকে ঘুরে বেড়ায় সেই গ্রহ। মাইমার কৌতূহল আরও বেড়ে গেল। তার কল্পনার সীমা ছাড়িয়ে গেছে জগৎটা। সে বলল, আমি জিনতে চাই সেখানে। নিজের চোখে না দেখলে আমার ঘুম আসছে না। সোহাপরী বললেন, পৃথিবী এমন একটা জগৎ যেখানে সমুদ্র নীল, পাহাড় উঁচু, মানুষ হৃদয়ের আছে ভালোবাসা ও মায়া, কিন্তু সেখানে আছে নানা রকমের বিপদ। তাই পৃথিবী যাওয়া নিষেধ। 7 রাজ্যের রাজার অনুমতি ছাড়া কেউই যেতে পারে না। মাইমা হঠাৎ হয়ে ফিরে চলে গেল, কিন্তু তার মন থেকে কিছুতেই পৃথিবীর কথা ভুলতে পারছিল না। একদিন সে একটা স্বপ্ন দেখল। সে অজানা এক রাজ্যে চলে এসেছে যার নিজের কোনো আলো নেই, অন্য একটা তারাওয়ালায় আলোকিত। আর এখানে যারা থাকে তাদের নিজের কোনো পাখা নেই, হেঁটে বেড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। সে একজনকে দেখে কথা বলতে চাইল, আর তখনই তার ঘুম ভেঙে গেল। মাইমার অস্থিরতা বেড়ে গেল। একদিন সে নূর মাদে লাইব্রেরিতে বসে মানুষের ওপর লেখা কিছু বই ঘাঁটছিল। তখন একটা ছেলে কণ্ঠে বলল, পরী হয়ে মানুষের ব্যাপারে এত আগ্রহ কেন তোমার? মাইমা তাকিয়ে দেখল সে রাজপুত্রটা, যে আড়াল থেকে তাকে দেখে। রাজপুত্র লাভেই প্রথমবারের মতোই সামনাসামনি কথা হচ্ছে দুজনের। পরিচয় পর্ব শেষে মাইমা বলল, সর্বশ্রেষ্ঠ জাতির প্রতি আকর্ষণ তো থাকবেই, কিন্তু আফসোস নিজের চোখে হয়তো কোনোদিন দেখা হবে না। 7 রাজ্যের অনুমিত তো মুখের কথা নয়। লাভিং বলল, ঠিক, আমি শুনেছি এক গোপন পথে সেখানে যাওয়া আসা করা যায়। আর এই বিশ্ববিদ্যালয়ে তারকি সেই গোপন রাস্তার কথা জানে। আমাকে নিয়ে যাবে সেই তারকির কাছে? মাইমার সাথে ঘুরতে যাওয়ার লোক সবতে পারল না লাভের। চলো যাই। দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে প্রধান ঘটকের দিকে। লাভিনের মুখে এক অজানা অতিভীতি। সে ভাবতেই পারছে না সাহস করে মাইমার সাথে কথা বলবে। সেদিনই ঘুরতে বেরোতে পারবে। তার কাছে ফুলে ভরা রাস্তাটা আরও বেশি রঙিন লাগছে আজ। তারা বোঝালো তার রক্ষীর কাছে। সব সন্ধ্যার রক্ষী বলল, তারা 7 দিন ধরে এই ঘটক পাহারা দিচ্ছি আমি। আমাকে যদি খুশি করতে পারো তবেই বলবো সেই রাস্তার কথা। শুনেই মামিমা একটি গান ধরল। তার মোহনীয় সুরে মুগ্ধ হয়ে গেল তার রক্ষী। বলল, ওই যে আকাশে দেখছো উজ্জ্বল তারা, ওটার নাম শুক্র তারা। ওই তারা পৃথিবী থেকেও দেখা যায়। পৃথিবীর মানুষ একে সিরিয়াস বা আগুন তারা নামে। এই তারাটাই মূলত পৃথিবীতে যাওয়ার গোপন রাস্তা, কিন্তু যেতে হয় পঙ্কিরাজ ঘোড়ায় চড়ে, যা 7 রাজ্যের রাজকবল থেকে জড়ি করতে হবে। পলি হেসে দিল তার রক্ষী। মাইমা হতাশ হয়ে গেল। দুজন ভিড়তে লাগলো। লাভিনের মন খারাপ হয়ে গেল মার হতাশ চেহারা দেখে। বললে, আমার বিশেষ গুণ হলো আমি আমার আগুনের মাধ্যমে নতুন প্রাণী তৈরি করতে পারি, যা নির্দিষ্ট শর্ত পূরণ করে কিছুদিন বেঁচে থাকতে পারে। তুমি চাইলে আমি তোমাকে পঙ্কিরাজ বানিয়ে দিতে পারি। মাইমার বিশ্বাসই হচ্ছিল না। সে কি সত্যি শুনছেন? বলল, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে যদি সত্যিই বানিয়ে দাও। আমার কি করতে হবে বলো? রাবিক বলল, তোমার একটা পালক, আমার একটা পালক লাগবে, কারণ তোমার জন্য আমি বানাবো। কাল আবার চলে এসো ওদের কাছে। পরের দিন দুজন আবার ঘটকের বাইরে দেখা করলো। লাভিন দুজনেই পাখা থেকে 2টো পালক ছিঁড়ে নিল, রং নিল। তারপর সেই
বালকটি একটি ঘোড়া আঁকলো মাটিতে, আলোর ঝলকের মতো সামনে একটি পঙ্কিরাজ তৈরি হয়ে গেল। মাহিমা হাত তালি দিয়ে উঠল, তার রক্ষীও সব দেখছিল। সে ভাবতেই পারেনি এরা সত্যি সত্যি পঙ্কিরাজ জোগাড় করে ফেলবে। হেসে বলল, তোমরা যেখানে যেতে চাচ্ছ সেটা অনেক কঠিন জায়গা, এইভাবে যাওয়া ঠিক হচ্ছে না। লাবিন বলল, আমি যাচ্ছি না, মাইমা যাবে। তবে মাইমাকে দুটো শর্ত মানতে হবে। পৃথিবী ঘুরে দেখে 3 দিনের মধ্যে চলে আসতে হবে, আর এই ঘোড়া থেকে নামা যাবে না। এই দুইটা শব্দের একটা ভাঙলেও পঙ্কিরাজ ভদ্রস হয়ে যাবে আর তুমি পৃথিবীতে আটকা পড়বে। আমার একটা প্রাণীর এটাই সীমাবদ্ধতা। আমি তোমাকে পূর্ণ বিশ্বাস করেছি বলে বানিয়ে দিয়েছি। এই সত্য তুমি মেনে চলবে। মাইমা কথা দিল সে 3 দিনের ভেতর পৃথিবী ঘুরে ফিরে চলে আসবে। লাবিনের মনে অসাধারণ অসংখ্য, তবুও মাইমার মন জয় করতে এই ছেলে মানুষের কাজ করেই ফেললো। পঙ্কিরাজ উঠে বসলো। মাইমা বিদ্যুৎ গতিতে ছুটতে লাগলো ঘোড়া। আকাশের কোণে মুহূর্তে পৌঁছে গেল সম্পতারার কাছে। বিশাল এক নীলাপায় সবুজ আগুনের পিণ্ড তারার, কিন্তু সেই আগুনের কোনো তাপ নেই। পঙ্কিরাজ কাছে আসতেই তারার মাঝ দিয়ে একটা আগুনের পথ তৈরি হয়ে গেল। সেই পথ ধরে ছুটতে ছুটতে পঙ্কিরাজ পৌঁছে গেল পৃথিবীর আকাশে। দূর থেকে নীল আর সাদার মিশ্রণ একটা পিণ্ডের মতো লাগছে। আকাশ ভেদ করে ছুটতে লাগলো পঙ্কিরাজ। এখানে মেঘগুলো সাদা ধুলোর মতো, হাত দিয়ে ধরতে গেলে হাত ভেজে উঠছে। আর দূর থেকে নীল লাগলেও আকাশ ফিট করে নামতে গিয়ে দেখছে এই পৃথিবী যেন রঙের মেলা, কোথাও সবুজ, কোথাও লাল, কোথাও নীল। মাইমা বলে উঠল, সুবহান আল্লাহ। এই জন্যই মনে হয় সেরা জাতির জন্য এই রাজ্য। সমুদ্র নীল, পাহাড়ের উচ্চতা, বৃষ্টির স্পষ্ট উজ্জ্বল সভ্যতা, সব দিকেই লাইলা বলল অপূর্ব। তার নিজেদের আলোয় রাজ্যটা খুব একঘেয়ে মনে হতো তার কাছে। কোনো ঋতুর পরিবর্তন নেই, সব সময় একই আবহাওয়া, দিন আর রাতের কোনো পার্থক্য নেই, সব সময় আলোকিত থাকে তার জীবন। এই তো হচ্ছে এই পৃথিবী, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। যেন আল্লাহ আলোর নিচে তৈরি করেছেন মাটির এই পৃথিবী। 2 দিন সে পৃথিবীতে পুরো ঘুরে দেখলো। তারপর শেষ দিন এই পৃথিবীর বাসিন্দা মানুষকে দেখার জন্য একটা রাজ্য বেছে নিল মাইমা। এক প্রেমের মতো দাঁড়ালো পঙ্কিরাজ, যেখানে ছিল শ্রেষ্ঠ রাজা ও রাজপুত্র। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ বলে মনে করছিল তার পাষাণের জানলা ফাঁকে। আর মাইমা দেখতে পেল এক মানুষ ঘুমাচ্ছে একটা বিছানায়। সে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যেমন কল্পনা করেছিল মানুষের মাটুর হয়তো গাধার মতো থকথকে একটা কিছু হবে, মোটেও তেমন না, বরং এত সুন্দর কাঠামো সে কোনোদিন কল্পনা করেনি। সে জানালার আরও কাছে পঙ্কিরাজ নিয়ে এসে মুগ্ধ নয়নে তাকিয়ে আসে। মনে অজান্তেই তার মুখ সুবহান আল্লাহ। এই জন্যই মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব। কিন্তু এত জোরে বলে বসলো তার শব্দে রাজকুমারের ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে বিশ্বাস করতে পারছে না। এক অপূর্ব পরী তার জানালায়। রাজকুমার বলে বসলো, এই কে তুমি? তোমার নাম কি? মাইমাকে ভয় আর লজ্জায় একসাথে পেয়ে বসলো। সে বলল, আমি রাজকন্যা মাইমা। পরী পঙ্কিরাজ ঘুরেই করে চলে গেল। যেতে যেতে শুনলো রাজকুমার চিৎকার করে বলছে, আমি রাজকুমার জাকির, আবার এসো, আমি অপেক্ষায় থাকবো। মাইমার লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সে এক অন্যরকম উপতি। আকাশের অনেক উঁচুতে উঠে পঙ্কিরাজ থামালো। মাইমা কী করবে বুঝতে পারছে না। আজকের মধ্যে ফিরে যেতেই হবে তাকে। না, জাকিরকে কথা দিয়েছে, তাছাড়া না ফিরলে, পঙ্কিরাজ থেকে না নামলে আর কোনোদিন ফেরার পথ থাকবে না। এদিকে রাজকুমার জাকিরের মুখটা ভেসে উঠছিল বারবার তার মনে। তার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তার মুখে এই পৃথিবীর গল্প শুনতে ইচ্ছে করছিল। মাথা ঘুরে উঠল মাইমার। কি করবে এখন? ঘড়ির মধ্যে এত সময় কেটে গেল মাইমা বুঝতেই পারল না। তার 3 দিনের সময় শেষ হয়ে গেছে। হঠাৎ করে পঙ্কিরাজটা অদৃশ্য হয়ে গেল। মাইমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করবে এখন সে? এতটা অসহায় তার কোনোদিন লাগেনি। সে তার ডানা মেলে নেমে আসলো মাটিতে। আর কোনোদিন হয় তার রাজ্যে ফিরতে পারবে না। সে ভয়ে আবার পৃথিবীর মাটিতে প্রথম পা রাখার মিশ্র অনুভূত করছিল। সে একটা বনের মাঝে হাঁটছিল। হঠাৎ দেখলো একটা 4 পেয়ে প্রাণী হিংস্রভাবে তার দিকে তাকিয়ে আছে। মাইমার মনে পড়ে গেল পরীরা বলেছে
বলেছে এটার নাম সিংহ। সিংহটা মাইমাকে তাড়া করতে লাগলো। মাইমা ভয় পেয়ে আকাশে উড়ে গেল। হঠাৎ আকাশে একটা বিশাল বাজ পাখি তার দিকে ধেয়ে আসতে লাগলো। মাইমা দিশেহারা হয়ে প্রাণপণে ছুটতে লাগলো। অবশেষে দেখতে পেল পাহাড়ের গায়ে এক গুহা। সেখানে ঢুকে পড়ে হাত ছেড়ে বাঁচলো মাইমা। সোয়ারানি ঠিকই বলেছিল, পৃথিবীর আসলেই ভয়ঙ্কর এক জায়গায়। সেই গুহাটা ছিল এক জিনের, রাম রাকিব। তাই খুব একটা মানুষের আনাগোনা নেই। রাখিন হঠাৎ এক পরীকে দেখতে পেয়ে খুব অবাক হলো। সে এগিয়ে গেল মাইমার সামনে। মাইমা জিন দেখে ভয় পেয়ে গেল। জিনদের সাথে পরীদের দ্বন্দ্ব বহু বছরের। সিংহের হাত থেকে বেঁচে সে জিনের খপ্পরে পড়ে গেল। সে আত্মরক্ষার ভঙ্গিতে দাঁড়ালো। দেখে রাখিনি দেখলো, হে পরী, আমি তোমার কোনো ক্ষতি করব না। এটা তোমার পরিস্থান না বা আমার জিনের রাজ্য না। এই পৃথিবীতে সব প্রজাকেই নিজেদের সঙ্গে মিলেমিশে থাকবে, কিন্তু তার চেয়ে মানুষের বেস্ট হয়ে থাকতে হবে। কারণ কিছু মানুষ আমাদের আসল চেহারা দেখলে ক্ষতি করতে চায়, তাদের সেই ক্ষমতা থাকে। আমরা জিনরা তো রূপ পাল্টাতে পারি, পরীরা তো পারে না। তুমি এখানে কিভাবে থাকবে? মাইমা একটু ভরসা পেল। সে সব খুলে বলল, আচ্ছা বুঝেছি, মানুষ রাজকুমারের প্রেমে পড়ে গেছো বলে হাসতে থাকলো মাইমা লজ্জা পেয়ে গেল। রাখিন বলল, আমার কাছে তো তোমাকে ফেরত পাঠানোর উপায় নেই, তবে তোমাকে মানুষের রূপ দেওয়ার উপায় আছে। তুমি যদি পাখি হয়ে রাজকুমারের মন জয় করতে পারো, আর 1 বছর সে যদি তোমাকে না বলতে পারে, তাহলে মানুষের রূপ পেয়ে যাবে। তখন তুমি আরামে পৃথিবীতে থাকতে পারবে, আবার তোমার রাজকুমারকেও পেয়ে যাবে। মাইমা বলল, কিন্তু যদি না পারি এই সত্য পূরণ করতে? জিন বলল, নিজের উপর বিশ্বাস না থাকলেও না করাও ভালো। তখন পাখি জীবন পাখি হয়ে কাটাতে হবে। কিন্তু মাইমার কেন যেন রাজকুমারের কথা মনে পড়তে লাগলো। সোহানলালকে ফেরত দিতে কষ্ট তার মনে আসছেই না। সে বলল, ঠিক আছে, আমাকে পাখি করে দাও। রাখিন বলল, আচ্ছা, এই মায়া যদু ফলটা খাও। ফলটা খেতেই মাইমা একটা কালি পাখি হয়ে গেল। রাখিন বলল, রূপে না, গুণে করতে হবে রাজপুত্রের মন জয়। যা উড়ে যদি রাজকুমারের মনে, 1 বছর পর আসবে ফিরে মানুষের রূপে। মাইমা উড়ে চলে গেল সেই রাজ্যের দিকে। উঠতে উঠতে রাত হয়ে গেল। অবশেষে রাজকুমারের প্রাসাদের জানালা কাছের একটা কাছেও বসলো সে। তাকিয়ে দেখলো রাজকুমার জানালায় বসে উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, হয়তো মাইমার অপেক্ষাতেই। আসল রূপে আসতে না পারাতে আবেগ জেগে উঠল। পরেক্ষণে কালো চিচিলি বলল, আমাকে করতেই হবে রাজকুমারের মন জয়। 1 বছর পর আমি মানুষের প্রকৃতি নেবই। সে উড়ে গেল রাজকুমারের জানালা দিয়ে। ভেতরে ঢুকে বিছানার উপর বসে পড়ল। রাজকুমার একটা অজানা কালো পাখি দেখে খুবই বিরক্ত হলো। বসে আছে হলো রাজকুমারের মাইমার অপেক্ষায়। কপালে জুটলো এক কালো পাখির উৎপাত। নিজেকে বলল, তাড়িয়ে দেওয়ার জন্য উঠে আসলো। মাইমা বলে উঠল, আমি রাজকুমারী মাইমা, তোমার জন্য আমি সব বিসর্জন দিয়ে এই পৃথিবীতে থেকে গেছি। এখন আমার তুমি ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু সে দেখলো মুখ থেকে পাখির কিছু শব্দ ছাড়া কিছুই বেরোলো না। সে মনের দুঃখে বসে পড়ল। এদিকে রাজকুমার দেখছে, সে তাড়ানোর চেষ্টা করলো, পাখিটা যাচ্ছে না। কিছুক্ষণ মিষ্টি সুরে হুপ হুপ করলে চুপচাপ হয়ে গেল। সে কাছে গিয়ে হাতে তুলে নিল পাখিটাকে। কালো হলেও পাখিটার পালকগুলো নরম আর ফাইন। ভালো লেগে গেল তার। সে বলল, হে নাম না জানা কুহু পাখি, আজ থেকে তোমায় আমি কোকিল নাম ডাকি। মাইমার মনে আশার আলো জ্বলে উঠল। রাজকুমার তাকে গ্রহণ করেছে। এখন তার মনে 1 বছরের জন্য জায়গা করে নিল। মাইমা মনের আনন্দের জোরে কেঁদে উঠল। মিষ্টি একটা কুহু গান পুরো ঘরে প্রতিদিনই হতে লাগতো। মাইমা সব হারালেও তার সুরের গলাটা এই পাখির শরীরেও ধারণ করছে। আর এত মিষ্টি গলার পাখি কোনো দিন দেখেনি রাজকুমার। সে আরও মুগ্ধ হয়ে গেছে। সে বলল, তুমি আমার ভালোবাসার পাখি, হে কোকিল। তারপর থেকে কোকিল মাইমা রাজকুমারের সর্বক্ষণেই সঙ্গী হয়ে গেল। রাজকুমারের শিকার ও অভিযান, পাশাপাশি অভিযাত্রা, অস্ত্র প্রশিক্ষণ, খেলার মাঠ, সব জায়গাতেই মাইমাকে নিয়ে যেত রাজকুমার। মাইমা আরও কাছ থেকে পৃথিবী দেখতে পেল। দেখলো এখানে যেমন রাজকুমারীর মতো ভালো মানুষ আছে, তেমন আছে সিংহের চেয়েও ভয়ঙ্কর চেয়ে কিছু মানুষ।
সে বুঝতে পারছে সোহাপরি হয়তো বিপদ বলতে এইসব মানুষের কথাই বলেছিল। কিন্তু মাইমার এটুকু মনে হলো এই পৃথিবীতে ভালো খারাপ দুই রকম মানুষ থাকাটাই এই পৃথিবীর আসল সৌন্দর্য। এই বৈচিত্র্য আর কোনো জগতে নেই। তাই তো জিন পরিদের কাছে এই পৃথিবী এত রহস্যময়, এত আকর্ষণীয়। এইভাবেই কেটে গেল 11টি মাস। এদিকে রাজপ্রাসাদের প্রধান জাদুকর, যার কাজ হচ্ছে অদৃশ্য জগতে হাত থেকে রাজ্যকে রক্ষা করা, সে জাদুবিদ্যায় এতটা পারদর্শী যে জিনেরাও তার কাছে হার মানে। তার সন্দেহ হচ্ছিল রাজকুমারের সাথে হঠাৎ করে একটা পাখি সবসময় কেন থাকছে। তখনও পৃথিবীতে কোকিল নামে কোনো পাখি ছিল না। সে নানা জাদুবিদ্যার পরিপূর্ণ বুঝতে পারে ভিন্ন জগতের প্রাণীরা জাদুমায়ার নামে ফল খেয়ে এরকম নতুন প্রজাতির সুখ্যাতি রূপ নেয়। অনেক সময় তাদের উদ্দেশ্য ভালো থাকে, আবার অনেক খারাপ। তাই এই কোকিল পাখিটাও বিপদের কারণ হতে পারে রাজকুমারের। সে বারবার রাজকুমারকে সতর্ক করতে থাকে, কিন্তু রাজকুমার পাত্তা দেয় না। জীবন্ত একটা পাখি আর কি আর ক্ষতি করবে। 1 বছর হতে আর অল্প কিছুদিন বাকি আছে। হঠাৎ একদিন রাজা বিশাল ভোট সভার আয়োজন করলো। সেই সভায় আমন্ত্রণ পেলে আশেপাশের সব রাজা ও তাদের রাজকন্যারা। তার সাথে কথাবার্তা জানতে পারলো জাকিরের বিয়ের জন্য এই আয়োজন। যে রাজকন্যা জাকিরের মন জয় করতে পারবে তার সাথে বিয়ে হবে জাকিরের। জাকির এসবের কিছুই জানতো না। তার মনে এখনও সেই এক ঝলক রাজকুমারকে জায়গা করে রেখেছেন। মাইমা মনের দুঃখে আজ জাকিরের সঙ্গে গেল না, কিন্তু সবার নিয়ম রক্ষা করতে জাকিরকে যেতেই হবে। সে ভাবলো এত মানুষ দেখে হয়তো কোকিল ভয় পাচ্ছে, তাকে রেখেই চলে গেল জাকির। আর এই সুযোগে প্রধান জাদুকর একা এসে কোকিলকে বন্দি করে ফেলল কাঁচায়, নিয়ে চলে গেল তার ঘরে। এদিকে সবই রূপবতী রাজকন্যা মন জয় করার চেষ্টা করলো। কেউ রূপে, কেউ গুণে, কেউ বা বিদ্যায়। এতজনের ভিতর রূপনগরের রাজকন্যাকে কিছু ভালো লেগে গেল জাকিরের। কেউ তো পরক্ষণেই পরে রাজকন্যার স্মৃতি ভেসে উঠল। এক পর্যায়ে সে সভা থেকে বিদায় নিলে রুমে চলে আসলো, কিন্তু দেখলো কোকিল সেখানে আর নেই। রাজকুমার জাকির খুবই দুঃখ পেল। চোরের মতো বলে আবার ঝড়ের মতো হঠাৎ চলে গেল কোকিলটা। হয়তো কোনো রাজকন্যার মতো প্রিয় কোকিলটিও কোনো দিন তার জীবনে ফিরবে না। খুব রাগ হচ্ছে জাকিরের। না, মায়ার জগতে আর বাধা থাকবো না বলেই সে উঠে আবার সবাই চলে গেল। রাজাকে বলল রূপনগরের রাজকন্যাকে তার ভালো লেগেছে, সে বিয়েতে রাজি। বেশ কিছুদিন পরের কথা, রাজ্যে ধুমধাম শুরু হয়ে গেল। পুরো রাজ্যে উৎসবে, আর সেই রাজকুমার জাকিরের বিয়ে। এদিকে মাইমা শর্ত পূরণ করতে না পেরে পাখির সুরেলে আটকা একটু বদ্ধরমে। এর মধ্যে সে একটা প্রাণীরও দেখা পায়নি। জাদুকর তাকে কেন আটকে রেখেছে সে কিছুই জানে না। হঠাৎ খেলতে খেলতে জাদুকরের ছোট মেয়ে এসে সে রুমের দরজা খুলে ঢুকে পড়ল। এতদিন পর একটা মানুষ দেখে সে করুণ সুরে ডেকে উঠল, কুহু। মেয়েটা কৌতূহলী হয়ে খাঁচাটা খুলে দিল, আর মাইমা উড়ে চলে গেল বাইরে মুক্ত আকাশে। সে দ্রুত রাজকুমারের প্রাসাদে উড়ে গেল, কিন্তু রাজকুমার তার প্রাসাদে নেই। তার স্ত্রীদের কথা শুনে বুঝলে রাজকুমারের বিয়ে হয়ে গেছে। সে তার স্ত্রীকে নিয়ে গেছে রূপনগরের রাজ্যে। তার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। সে উড়ে চলে গেল বনের মাঝে। লজ্জা, রাগ আর হতাশায় সে নিজের পালক চিরতে লাগলো। আল্লাহর কুদরতে প্রতিটি কুলক একটি করে কোকিল হয়ে গাছের আড়ালে লুকিয়ে যাচ্ছিল। সেই থেকে কোকিলটা আজও মাইমার হৃদয়ে কান্নার সুরে পাতাল আড়ালের গান গেয়ে যায়। আর পলকবিহীন পাখি হয়ে মাইমা পড়ে রইল মনের মাঝে। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু পালক শূন্য মাইমাকে খুঁজে পেল রাকিব। সে তাকে যত্ন করে তুলে নিয়ে আসে তার গুহায়। এদিকে পরিদের জগতে 7 রাজ্যের রাজা দীর্ঘ 1 বছর পর অবশেষে সম্মত হয় লোহালোকের রাজকন্যাকে পৃথিবী থেকে উদ্ধার করতে একজনকে পাঠাতে হবে। তাল, তরোয়াল আর জাদু মন্ত্র নিয়ে প্রস্তুত লকেট। সে উঠে বসলো তার সোনালী পঙ্খিরাজের পিঠে। আল্লাহ, তুমি আমার মাইমাকে যেখানে রাখো সুস্থ রেখো, আমি যেন তাকে নিরাপদে ফিরিয়ে আনতে পারি বলে বিদ্যুৎ গড়িতে পঙ্খিরাজ ছুটল লাবিব কি পারবে মাইমাকে ফিরিয়ে আনতে? তারপরে